আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনাদের সকলের রিকোয়েস্টে নিয়ে চলে আসলাম আরো একটি ভৌতিক গল্প। আশা করি গল্পটি আপনাদের কোনোভাবেই হতাশ করবে না। এটাকে শুধুমাত্র গল্প বললে ভুল হবে। এই গল্প শোনার পর আপনি চলে যাবেন ভয়ের চূড়ান্ত পর্যায়ে। তো আর দেরি কিসের? আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক ভয়, রোমাঞ্চকর এবং রহস্য দুনিয়া থেকে। স্যার, মায়াটারে দেখে আমি লোভে পড়ে গেছিলাম, সামলাতে পারি নাই নিজেরে। স্টুপিড, ওটা একটা মৃত মেয়ে ছিল, একটা লাশের সাথে তুই। স্যার, ওইটা লাশ তো আমিও জানতাম, কিন্তু জিন্দা কিভাবে হইয়া গেল এইটাই মাথায় ঢুকে নাই। লাশ কখনো জীবন্ত হয়? পুলিশের সাথে ভাওতাবাজি করস? কসম করে বইতাছি স্যার, ঢাকার বাইরে যাবার পর একটা বিলের উপর অ্যাম্বুলেন্স দাঁড় করাইছিলাম। আমি মানুষের মুখে এতদিন শুনছি অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে লগে বহু কিছু ঘটে। ওপর কথা হই না, আমার খালি হাসি পাইতো, ঠিক আপনার মতো। আমার লগে এরকম ভৌতিক কিছু এর আগে কখনো ঘটে নাই, তাই এইগুলা পাত্তাও দিতাম না। কিন্তু স্যার, ওই দিন মুটার জন্য আমি গাড়ি খাড়া করছিলাম, তখনই আমার হেল্পার কইল, ওস্তাদ আপনি তো এই লাইনে নতুন, সবে মাত্র 2 মাস হইল গাড়ি চালান, কখনো কোনো মরা মায়ার লগে মজা নিছেন? আমি তো বহুবার নিছি, লন আজকে আপনারাও মজা দেমু। হেল্পারের কথা হই না স্যার, আমার ওকুমতলব জায়গা উঠছে। আমি খাড়ায় খাড়ায় দেখতেছিলাম হেল্পার অ্যাম্বুলেন্সের দরজা খুলে ভেতরে ঢুকছে। আমি রাস্তার কিনারা থেকে অ্যাম্বুলেন্সের পিছনে এসে খাড়াইছি। হেল্পার লাশের বক্স খুইলা লাশটারে টাইনা সিটের উপর তুলছে। পরে লাশের দেহ থেকে সব খুইলা হেল্পার শুরু করে দেয়। মায়াডারে স্যার দেখতে অনেক সুন্দর আছিল, মরার পরেও মায়াডারে নায়িকার মতো দেখাইতেছিল। হেল্পার কামসাইরা নামার পর আমারে কইল যাইতে, লাশটারে দেখা আমার লোভারও বাইরে যাই। পরে আমিও যাই আর টিপটি মেটাই লই। শালা মানুষ নামে রমানুষ তোরা। আচ্ছা বল, এরপরে কি হলো? পরে আমি গাড়ি থেকে নাইমা দেখি একটা গাড়ি যাইতেছে। রাত তখন 2টার বেশি, গ্রামের রাস্তায় এত রাতে গাড়ি, অর্থাৎ পুলিশ। আমি পুলিশের গাড়ি ভেবা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগাই দিছি। ভেতরে যে মায়াটারে বক্সে ভরি নাই এইটা আমার মাথায় নাই। দরজা লক করিয়া স্যার আমি সামনে যাইয়া বসি। পরে অ্যাম্বুলেন্স স্টার্ট করতেই দেখি একটা মুরগির গাড়ি যাইতেছে। পুলিশ ভেবা ডরাইয়া গেছিলাম। পরে একটা সিগারেট ধরায় আমি গাড়ি টান দিতেই পেছন থেকে কাকে বইলা উঠলো, গাড়ি থামা। বিশ্বাস করেন স্যার, এত ভয়ঙ্কর আসিল কণ্ঠস্বর। আমি তাকাই হেলপারের দিকে, হেলপার তাকায় আমার দিকে। কিছু বুঝা ওঠার আগেই অ্যাম্বুলেন্সের কাজ ভেঙ্গা সে মায়াটা আমার ঘাট ধরে বসে। এরপর তো কইলামি স্যার, লাভ মাইরা আমি আর হেলপার গাড়ি থেকে নিচে পড়ে যাই। হুশ আসিল না আর। জ্ঞান ফেরার পর দেখি অ্যাম্বুলেন্স খালি। কসম স্যার, এর বেশি আমাকে কিছুই জানা নাই। ইন্সপেক্টর জয়নাল পুরো ঘটনা শুনে কিছুক্ষণ চুপ থাকে। সকাল থেকে ড্রাইভার আর হেল্পারকে ডান্ডা পেটা করে হাতাকাটা গেঞ্জি আর হাত প্যান্ট পরিয়ে বসিয়ে রেখেছে। পুরো থানা যখন নীরব, তখনই থানায় ওই মরা মেয়েটার পরিবার উপস্থিত হয়। ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা নোটিস করার আগেই মরা মেয়েটার বাবা অর্থাৎ আকবর সাহেব চিল্লানি দিয়ে বলে, আমার মরা মেয়েটার লাশটাকে কোথায় লুকাইছিস বল। এরকম ধমক দিতে দিতে আকবর সাহেব দৌড়ে এসে ড্রাইভারের কলার ধরে। ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা সামাল দিতে চাইলেও ব্যর্থ হয়। আকবর সাহেব প্রচুর রেগে আছেন। উনি ধস্তাধস্তির মধ্যে ড্রাইভারকে আরো কয়েকটা লাফি আর ঘুষি মেরে দেয়। এসব দেখে থানায় উপস্থিত বাকিরা এসে হাজির হয়। সবাই আকবর সাহেবকে সামাল দিয়ে বসাই। উনি চেয়ারে বসে এবার হুট করে কেঁদে দিলেন। কান্না কান্না স্বরে তিনি বলতে লাগলেন, আমার মেয়ের অকাল মৃত্যুটা এখনো মেনে নিতে পারেনি। কোনো রোগ নেই, কিছু নেই, হুট করে মারা গেল। আল্লাহ তার বান্দাকে তার কাছে নিয়ে যাই। গ্রামে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করবো ভেবে ঢাকা থেকে গ্রামে লাশ আনতেছিলাম। তোদের উপর বিশ্বাস করে লাশ গাড়িতে তুলেছিলাম। আমরা কেউ সাথে আসিনি, তাই লাশটা বিক্রি করে দিলি। কত টাকা লাগবে তোদের বল আমাকে, আমি দিতে রাজি। তবুও বল, আমার মেয়ের লাশটাকে কোথায় রেখেছিস? আকবর সাহেবের কান্না দেখে ড্রাইভার নিজের মন খারাপ করে নেয়। ইন্সপেক্টর জয়নাল তখন মনে মনে বলে, দেখ ড্রাইভারের অভিনয়, আকবর সাহেব যদি জানে এই দুইটা তার মেয়ের সাথে কি করেছে, তবে কোর্টে তোলার সুযোগ দিবে না, এখানেই গুলি করবে। মরাবারের মতো থানায় কান্নার বাজনা দেখা যায়। লকআপের অনেক কয়েদিও কান্না শুরু করে দিল। ইন্সপেক্টর জয়নাল এসব দেখে আকবর সাহেবকে বললেন, দেখুন সাহেব, অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার আর হেল্পারের আর গাড়ির প্রচুর ক্ষতি হয়েছে। আমি বিষয়টা তদন্ত চালাচ্ছি, এই দুইটাকে তো আমি চুলাচ্ছি। আপনার মেয়ের লাশ বের করে আমি জানাবো আপনাকে। এরকম নানান টপিক আর যুক্তি বোঝানোর পর আকবর সাহেব মাতে রাজি হন। উনি থানা থেকে পরিবার নিয়ে বাড়িতে চলে যান। ইন্সপেক্টর জয়নাল ড্রাইভার আর হেল্পারকে লকআপে ঢুকিয়ে দিল। এরপর করিমকে বলে, আমার জন্য এক কাপ চা নিয়ে আসুন আমার কেবিনে। করিমকে চায়ের নির্দেশ দিয়ে জয়নাল সাহেব চলে যান নিজের কেবিনে। করিম কিছুক্ষণ সময় নিয়ে চা বানিয়ে চলে গেলেন জয়নাল সাহেবের কাছে। টেবিলে চা রেখে করিম চলে আসবে, তখনই পেছন থেকে জয়নাল ডাক দিয়ে বলল, আপনার কি মনে হয় ড্রাইভার আর হেল্পার সত্য বলছে? সত্যি কি অ্যাক্সিডেন্ট হওয়ার পর লাশ গায়েব হয়েছে? আর লাশটি কিভাবে জীবন্ত হয়? এসব বানোয়ারি মনে হচ্ছে না আপনার? করিম সাহেব জয়নালের কথা শুনে থমকে দাঁড়াই।
এরপর পা ঘুরিয়ে পেছনে তাকালেন। জয়নাল সাহেবের একটু কাছে এসে করিম ফিসফিস করে বলল, স্যার ওই রাস্তাটা ভালো না, কখনো নিজের চোখে দেখিনি ঠিক, কিন্তু অনেক শুনেছি ওই রাস্তার ব্যাপারে। করিম সাহেবের চোখে ভয় আর আশ্চর্যজনক কথা শুনে জয়নাল সাহেব বললেন, কি শুনেছেন ওই রাস্তার ব্যাপারে? জয়নাল সাহেবের আগ্রহ দেখে করিম এবার একটা চেয়ার নিয়ে বসে এরপর ধীর কণ্ঠে বলে, স্যার আমরা প্রশাসনের লোক, কথা বাহিরে গেলে লোকে হাসাহাসি করবে, কিন্তু সত্য এটাই যে এই রাস্তায় অনেক কিছু ঘটে। পুলিশে জয়েন হবার আগে শুনেছি এই রাস্তায় অনেক লাশ পাওয়া যেত। রাস্তাটা বিলের মাঝখান দিয়ে গেছে, দুই পাশে বিল আর মাঝে ফাঁকা রুট। ডান পাশে বিলের পর একটা হিন্দু গ্রাম আছে, মুসলিমও আছে, তবে হিন্দুর সংখ্যাই কম। আর ডান পাশে বিলের পর কিছু ঘন গাছপালা, এরপর একটা ছোট নদী। আগে হিন্দুরা ওই নদীর কিনারায় লাশ পোড়াতো। শ্মশানঘাট আগে থাকলেও এখন হিন্দুরা ওখানে লাশ পোড়ায় না, শ্মশানঘাটটা এখন পরিত্যক্ত। এর পিছনেও কারণ আছে। শ্মশানঘাটে যাওয়ার সময় হুটহাট হিন্দুরা কিছু লাশ খুঁজে পেত। কোথা থেকে এই লাশ এসেছে আর কেন এসেছে সেটা নির্দিষ্ট কোনো হুদিশ পেত না। অনেকে মনে করত পলিটিক্যাল লোকজন রাজনৈতিক মামলায় খুন করে আর লাশ এখানে ফেলে যায়। কিন্তু একদিন 21 জন হিন্দু শ্মশানঘাটে একটা লাশ নিয়ে যাচ্ছিল। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ওনারা ওনাদের সংস্কৃতি অনুযায়ী লাশ পুড়িয়ে আসার সময় দেখে এক ভয়ঙ্কর ঘটনা। এইমাত্র যে লাশ পুড়িয়ে এসেছে সেই লাশটা তাদের আসার পথে দাঁড়িয়ে আছে। লাশের সেই বিভস্ত্র চেহারা দেখে ভয়ে এক একজন এক একদিকে পালায়। সেই স্থান থেকে ফিরে আসতে পারে মাত্র 12 জন, বাকি 9 জন ফিরে আসেনি। এলাকায় এসে তারা ব্যাপারটা সবাইকে জানায়। কেউ ভয়ে আর সেই দিন রাতে আসেনি। কিন্তু সকালে যখন ওই 9 জন ব্যক্তিকে খুঁজতে আসা হয় তখন শ্মশানঘাটে তাদের মরদেহ পাওয়া যায়। প্রতিটা মানুষের মাথা ছিল কাদার উপর, সবার গায়ে ছিল অসংখ্য কামড়ের দাগ, টুকরো টুকরো মাংস ছিঁড়ে খেয়েছে সে। তখন থেকেই পরিত্যক্ত সেই শ্মশান। কিন্তু ঘটনা নাকি থামেনি। কয়েকদিন পর পর ওখানে লাশ পাওয়া যায়, যাদের কেউ চিনে না, পুলিশকেও ইনফর্ম করে না, যেহেতু এটা ভৌতিক মামলা। স্যার আপনি ঠিক আছেন? হুট করে লাফ মেরে উঠে ইন্সপেক্টর জয়নাল সাহেব। গায়ের লোম দাঁড়িয়ে গেছে উনার। যতই বুঝাতে চাচ্ছেন তিনি ভয় পায়নি, কিন্তু করিম সাহেব ঠিকই ধরে ফেলেছে। জয়নাল সাহেবের অবস্থা দেখে করিম আবার বলেন, ড্রাইভার আর হেল্পারের কথা অনুযায়ী বিলের মাঝখানে তারা দাঁড়ায়। যদি আমি ভুল না হই তবে ওরা সে ভয়ঙ্কর বিলের কথাই বলতেছে। আমাদের সেখানে যাওয়া উচিত। হয়তো পরিত্যক্ত সে শ্মশানঘাটের আশেপাশে মেয়েটির লাশ পড়ে থাকবে। করিমের কথা শুনে জয়নাল সাহেব কিছুক্ষণ স্তব্ধ হয়ে যান। এরপর অনেক ভেবে বলল, এখনই বের হই, ড্রাইভারকে বলুন গাড়ি নিয়ে আসতে। যে কথা সেই কাজ। 3 গাড়ি পুলিশ ফোর্স নিয়ে ইন্সপেক্টর জয়নাল সেই বিলে যায়। অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হওয়ার স্থানে গাড়ি রেখে সবাই নেমে পড়ে। করিম জয়নালকে হাতের ইশারায় সে পরিত্যক্ত শ্মশানঘাটটা দেখায়। জয়নাল সাহেব সবাইকে নিয়ে নেমে যায় বিলে। এরপর বিল পেরিয়ে প্রবেশ করে সেই ঘন জঙ্গলে, এরপর শ্মশানঘাটে। আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একজন চিৎকার দিয়ে বলে, স্যার পেয়েছি। ওনার ডাক শুনে সবাই ছুটে যায়। শ্মশানঘাটে না, ঘন গাছপালার সাইডে পড়ে আছে মেয়েটির লাশ। 2টা চোখ তুলে ফেলা হয়েছে, একটা হাতের অর্ধেক কামড়ে খেয়ে নিয়েছে। উলঙ্গ নিথর দেহ পড়ে আছে কিনারায়। জয়নাল সাহেব কিছু বলার আগেই করিম সাহেব বলেন, স্যার ধারণা সঠিক, ড্রাইভার আর হেল্পার মিথ্যা বলেনি। তাড়াতাড়ি লাশ নিয়ে স্থান ত্যাগ করি, বলা যায় না কখন কি হয়। জয়নাল সাহেব করিমের কথা শুনে দ্রুত লাশ প্যাকেট করে এরপর সেই স্থান ত্যাগ করে চলে আসে রাস্তায়। এতক্ষণে বিলের ডানে থাকা স্থানীয় লোকেরা জড়ো হয়ে গেছে। তারা এসে নিজেদের মাঝে নানান কথাবার্তা চালিয়ে যাচ্ছে। জয়নাল সাহেব এক ফাঁকে একজনের কথা নোটিস করেন। তিনি বলছিলেন, দেখ দেখ, আজ 4 মাস পর আবারও একটি লাশ। এই শয়তানের হাত থেকে যে কবে আমরা রক্ষা পাবো? জয়নাল সাহেব ওনার কথাটা শুনে আরো শিওর হলেন এই স্থান ভয়ঙ্কর। তিনি তড়িঘড়ি করে লাশ আরেকটি অ্যাম্বুলেন্সে তুলে রওনা করেন। থানা এসে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। যদিও আগে মেয়েটি পোস্টমর্টম হয়নি, যেহেতু এইটা কোনো আত্মহত্যা বা খুনের কেস ছিল না, কিন্তু এখন তো এটি একটি ক্রাইমের সাথে যুক্ত হয়েছে, অতএব পোস্টমর্টম করা জরুরি। এর ঠিক 2 মাস পর বাইক অ্যাক্সিডেন্ট করা হাসিফের খারাপ অবস্থা। সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে সে। পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে হাসিফকে ঢাকা হাসপাতালে নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে। ঢাকা যেতে আরো 3 ঘন্টা লাগবে। তাদের অ্যাম্বুলেন্সটা মাত্র সেই বিলের রোডে প্রবেশ করেছে। হাসিবের মা এবং বাবা হাসিবের পাশে বসে আছে। হাসিবের চাচা অ্যাম্বুলেন্সের সামনে ড্রাইভারের পাশে। হাসিবের চেহারা ভয়ঙ্কর রকমের আঘাত খেয়েছে। মুখের এক পাশ অর্থাৎ একটা গালের চামড়া ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে। ঠোঁটের নিচে ঠেট লেগেছে অনেকটা। বাঁচার সম্ভাবনা খুবই কম। হাসিফের বাবা মাথায় হাত দিয়ে চোখ ভেজাচ্ছেন, আর হাসিফের মা হাসিফের দিকে তাকিয়ে একসরে কেঁদে যাচ্ছেন। ড্রাইভারের পাশে বসে হাসিফের চাচারও চোখ ভেজা। আদরের ভাতিজা ছিল। শুরু থেকে হাসিফকে বাইক না দেওয়ার জন্য উনি রেগেছিলেন। তবুও হাসিফের অনেক বায়নায় বাইক কিনে নিতে বাধ্য হলো সবাই। আজ সে বাইক হাসিফকে মৃত্যুতে নিয়ে এসেছে। রাত 11টা 21 মিনিট।
শুনশান বিলের মাঝখান দিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স, আর অ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে আছে নানান বেদনাদায়ক গল্প। কিছু দূর আসার পর অ্যাম্বুলেন্সের ড্রাইভার খেয়াল করে দুইজন মহিলা বোরকাটায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অনেকটা দূরে। তারা গাড়ি সিগন্যাল দিচ্ছে। ওদের দেখে হাসিবের চাচা বলে, আহারে, দুইজন মহিলা এত রাতে রাস্তার কিনারে দেখো, ওদেরকেও তুলে নাও, হয়তো কোনো বিপদে পড়েছে। হাসিবের চাচার কথা শুনে ড্রাইভার বলল, চাচা ওদিকে না দেখার ভান করুন। কথাটা বলে অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয়। হাসিবের চাচা অবাক হয়ে ড্রাইভার দিকে তাকায়। ড্রাইভার পুরো স্পিডে সে মহিলাদের ওভারটেক করে চলে যায়। হাসিবের চাচা কিছুটা বিরক্তিভাজন হয়ে বলল, আরে আজব তো, ওদের সাহায্যের দরকার ছিল। ড্রাইভার মুচকি হেসে বলে, সামনে তাকান। ড্রাইভারের কথায় হাসিবের চাচা সামনে তাকাই, আর তখন নিজে দেখেন তা উনার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিচ্ছিল। সেই দুজন মহিলা গাড়ি সিগন্যাল দিচ্ছে, অথচ কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স তাদের ফেলে এসেছে। তারা আবার সামনে কিভাবে এলো? ড্রাইভার এখনো অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে সেই দুজন মহিলাকে ওভারটেক করলেন। হাসিবের চাচা এতক্ষণ পর ব্যাপারটা আমলে নেন। উনি তড়িঘড়ি করে একটা সিগারেট বের করেন আর সেটিতে আগুন জ্বালাই। ড্রাইভার মুচকি হেসে হাসিবের চাচাকে বললেন, আপনার নাম কি? হাসিবের চাচা সিগারেটের টান দিয়ে শান্ত স্বরে বলল, ইয়াসিন। ড্রাইভার অ্যাম্বুলেন্সের গতি স্বাভাবিকে এনে ইয়াসিন সাহেবকে বললেন, গত 5 বছর অ্যাম্বুলেন্স চালাই, অনেক কিছু দেখা আছে, আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমাদের একটা রুলস আছে, রাতে অ্যাম্বুলেন্স চলাকালীন যদি সত্যিকারের মানুষও গাড়ি সিগন্যাল দেয় তাহলেও থামানো যাবে না, এরা অনেক ভয়ঙ্কর হয়। কথাটা শেষ করতে আচমকা অ্যাম্বুলেন্স জোরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হঠাৎ এমন ঝাঁকুনি দেখে ইয়াসিন সাহেব বললেন, এটা কি ছিল? অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন গভীর স্বরে বললেন, তারা আমাদের পিছু নিয়েছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের মুখে ভয় দেখতে পাচ্ছেন। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে আবার চলতে শুরু করে। তখনই আবারও অ্যাম্বুলেন্স জোরে একটা ঝাঁকুনি দেয়। মনে হচ্ছে কেউ বাহির থেকে অ্যাম্বুলেন্সে জোরে জোরে লাথি দিচ্ছে। পেছনে থাকা আসিফের বাবা মা ডাক দিয়ে বললেন, কি হয়েছে, গাড়ি এমন ঝাঁকুনি দিল কেন? পেছন থেকে তাদের ডাক শুনে ড্রাইভার উচ্চস্বরে বললেন, কিছু না চাচা, রাস্তা ভাঙা। ইশারাতে ড্রাইভার মিথ্যা শোনালেন, কিন্তু ইয়াসিন সাহেব তো সবটা জানে। তিনি ড্রাইভারকে আবার বললেন, কোনো সমস্যা হবে না তো? ড্রাইভার কিছু বলতেই যাবে, এমন সময় দেখে রাস্তার উপর একটা মরা গরু পড়ে আছে। ইয়াসিন সাহেব রাস্তার মাঝে মরা গরু দেখে ভয় পেয়ে যায় আর উচ্চস্বরে ড্রাইভারকে বলে, আরে গাড়ি থামাও, নয়তো আমরা অ্যাক্সিডেন্ট করব। ড্রাইভার কোনো কথা না বলে সেই গরুর উপর দিয়ে গাড়ি তুলে দেয়। যখন অ্যাম্বুলেন্স গরু গায়ের উপর উঠেছে তখন কিছু একটা চিৎকার শোনা গেছে। ইয়াসিন সাহেব নোটিস করেন সেই চিৎকার। তিনি ফিসফিস করে ড্রাইভারকে বললেন, এ তো মনে হয় কোনো মহিলার চিৎকার, একসাথে অনেক মহিলার চিৎকার ভেসে এসেছে। ড্রাইভার এবার ভয় এবং রাগ নিয়ে বললেন, এত কথা বলছেন কেন, চুপচাপ আল্লাহকে ডাকুন। কথাটা বলেই ড্রাইভার গাড়ির সামনে থেকে একটা পান হাতে নেয়। এরপর পুরো পানটা মুখে গুজে দিয়ে অ্যাম্বুলেন্স টানতে থাকে। ড্রাইভারের কপাল পেয়ে ঘামে রেল চড়ছে, গা দিয়ে গরম উত্তাপ বের হচ্ছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের হাতের দিকে তাকিয়ে দেখে ড্রাইভারের হাতটা প্রচুর কাঁপছে। ইয়াসিন সাহেবের মনে দুইটা ভয়, 1 ভূতি, 2 ভয়ের কবলে পড়ে ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে। এসব ভাবনার মাঝে এইবার হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বক্সে কিছু একটা শব্দ হয়। মনে হলো ভিতরে কোনো মেশিন ব্লাস্ট হয়েছে। ড্রাইভার খেয়াল করে দেখেন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ভয়ে ভয়ে ড্রাইভার তবুও গাড়ি বন্ধ করে না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে হাসিবের মায়ের চিৎকার, আমার ছেলে মারা গেছে, ওরে আল্লাহ রে, আমার সব শেষ হয়ে গেল রে। হাসিবের মৃত্যুর কথা শুনে হাসিবের বাবা মাথা থেকে হাত ছড়ায়। উনি হাসিবের নাকে হাত দিয়ে দেখে হাসিব মরে গেছে। চলন্ত অ্যাম্বুলেন্সে শুরু হয় কান্নাকাটি। হাসিবের চাচাও কান্না করতে করতে ড্রাইভারকে বলে, আরে আমার ভাতিজা মারা গেছে, অ্যাম্বুলেন্স ঘুরাও। আর কোথায় যাব? আমি আমার ভাতিজাকে দেখব। ড্রাইভার দাঁতে দাঁত কামড়ে শক্ত হয়ে আছে। ভয় রাগ উদ্দেশ্য নিয়ে গাড়ি এসে টেনে নিয়ে যাচ্ছে। ড্রাইভারের চোখ দিয়ে পানি ছুটতেছে। ওনার মনে পড়ে যায় বাড়িতে ওনার ছোট ভাই স্ত্রী সন্তান আছে। এই অ্যাম্বুলেন্সের ইনকাম দিয়ে পরিবার চলে। এখন ওনার কিছু হয়ে গেলে সবাই না খেয়ে মরবে। তাই শক্ত হয়ে ড্রাইভার গাড়ির গতি বাড়াতেই থাকে। এদিকে এরা তিনজন তো এক নাগারে কেঁদেই যাচ্ছে। হাসিবের চাচা পেছনে যাবার জন্য বারবার বলতেছে গাড়ি থামাতে। ড্রাইভার তাদের কোনো কথাই কানে নিচ্ছে না। ঠিক তখনই শুরু হয় হামলা। অ্যাম্বুলেন্সের চারপাশে পেটাপেটি শুরু হয়। অ্যাম্বুলেন্সের ছাদে ডানে বামে সব দিকে কারা যেন পেটাচ্ছে। হাসিবের মা বাবা ভয়ে চিৎকার দিয়ে বলল, ভূত ভূত ভূত। ইয়াসিন সাহেবও চিৎকার দিয়ে বলে, তাড়াতাড়ি গাড়ি টানো, ওরা আজ গাড়ি ভেঙে ফেলবে মনে হচ্ছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার এবার না পারতে কেটে দেওয়ার উপক্রম। সে যত স্পিডে পারতেছে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে। তখনই জানলার বাহিরে কাচের উপর ড্রাইভার দেখে একটা রক্তাক্ত হাত। হাতটা দেখে ইয়াসিন সাহেব জোরে আল্লাহকে ডাকতে শুরু করে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে আরো একটা ব্লাস্ট হয়। সেখানেই বন্ধ হয়ে যায় অ্যাম্বুলেন্স। কিন্তু এতে আরো বেশি বিপদ বেড়ে গেল। গাড়ি অনেক গতিতে ছিল।
সেই গতিতে গাড়ির লাইট আর ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এত গতির মাঝে ড্রাইভার হারিয়ে ফেলে গাড়ির কন্ট্রোল। অন্ধকার রাস্তায় গাড়ি এত জোরে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো মাপকাঠি নেই। উপায় না পেয়ে ড্রাইভার হার্ট ব্রেক করে। তখনই শোনা যায় পেছনে দরজা খোলার শব্দ। ড্রাইভার তাড়াহুড়া করে মোবাইলের আলো মেরে দেখে হাসিবের লাশটাকে কারা যেন টেনে নিয়ে গেল। হাসিবের মা বাবা অজ্ঞান অবস্থায় সিটে পড়ে আছে। গাড়ি আচমকা ব্রেক করায় ইয়াসিন সাহেবও মাথায় আঘাত খায়। উনি জ্ঞান হারা। ড্রাইভার একা এই বিলের মাঝ রোডে। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, যেন বড়সড় একটা ঝড় বয়ে গেছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলো জ্বালিয়ে চারপাশে মেরে যাচ্ছে। দরজা আর গ্লাস বন্ধ থাকায় নিজেকে সেফ ভাবছেন উনি। হাসিবের চাচার জ্ঞান হারানো, মা বাবাও পেছনে লাশের মতো পড়ে আছে। অ্যাম্বুলেন্স ড্রাইভারের বুকের ধুকপুকুনের শব্দ চারপাশে যেন ছোটাছুটি করছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে ভেবে উনি আবার অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করে। কয়েকবার স্টার্ট দেওয়ার পরেও উনার চেষ্টা ব্যর্থ হয়। একদিকে ভয়, অন্যদিকে এখানে ফেসে যাওয়ার রাগ, দুইটাই উনার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। জেদ করে উনি আরো কয়েকবার অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছিল না। বাহিরে তাকিয়ে দেখে চারপাশে কোনো জনবহুল নেই। আবারও ডানে বামে নজরবাজ করতে করতে উনার চোখ আটকে যায় সেই গ্রামে, অর্থাৎ যেটি রাস্তার ডান পাশে বিলের পর। ছোট্ট একটা লাইট দেখা যাচ্ছে। ড্রাইভার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এক দৌড়ে সেই গ্রামে যাবেন। আবার ভাবেন গাড়ি থেকে নামলেই যদি কিছু হয়ে যায়। উপায়ন্তর না পেয়ে ড্রাইভার এবার হাসিবের চাচাকে ডাকতে শুরু করলেন। কয়েকবার ডাকার পরেও উনার জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। এরপর অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলোতে সিটের পাশ থেকে পানির বোতল বের করলো। বোতল হাতে নিয়ে ফোন রাখলেন পায়ের উপর। কাপা কাপা হাতে তিনি বোতলের মুখ খুললেন। এরপর সজোরে সব পানি নিক্ষেপ করলেন হাসিবের চাচার মুখে। আচমকা পানির স্পর্শ পেয়ে হাসিবের চাচা লাফ মেরে উঠলেন। উঠতেই তিনি কান্না শুরু করে দেয়। আমার ভাতিজার লাশটা নিয়ে গেছে শয়তানগুলা। কান্না দেখে ড্রাইভার ওনাকে শান্ত করার জন্য বলে, চাচা কান্না করে কোনো লাভ নেই, এখন আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। ওই দেখুন সামনে একটা গ্রাম, বিলটা পার হয়ে আমরা যদি ওই গ্রামে যেতে পারি তবে রাতটা কাটিয়ে দিতে পারবো। আসুন। ড্রাইভারের কথায় হাসিবের চাচা হ্যাঁ সম্মতি দিলেন। ড্রাইভারও এবার মোটামুটি সাহস পাচ্ছেন। তিনি হুট করে দরজা খুলে দৌড়ে যান পেছনে। ড্রাইভার মূলত এসেছিল হাসিবের মা বাবাকে তোলার জন্য, কিন্তু পেছনে আসতেই উনি দেখেন অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে রাস্তার মাঝে হাসিবের লাশ পড়ে আছে, এবং সেই লাশের উপর 4-5টা কালো অভায়ব। অন্ধকার হওয়ায় শয়তানগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে ড্রাইভার এইটুকু খেয়াল করেন ওদের দেহটা আকারে অনেক বড়। 4-5 জন মানুষকে একত্রিত করলে যতটা লম্বা হবে ঠিক ততটা গায়ের গঠন। অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদের দেখতে পেয়ে হুঁশ হারিয়ে ফেলে, মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে যায়। এদিকে সেই বিশাল আকারের শয়তানগুলা হাসিবের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হাসিবের চাচা তখন বেরিয়ে এসে বলেন, কি করছেন আপনি? কথাটা শেষ হতে না হতে উনি দেখেন ওই অশরীরীদের, কিন্তু এতক্ষণ ঠিকই ছিল। এখন হাসিবের চাচার কণ্ঠস্বর শুনে সেই অশরীরীরা তাদের দিকে তাকাই। অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রায় কান্না করে দিচ্ছিল। বাঁচার যেন কোনো উপায় বাকি রইল না। ওদের চোখটা সাদা বর্ণের, পুরো দেহে শুধু চোখ দুইটা জলজল করছে। সেই মুহূর্তে ড্রাইভারকে চমকে দিয়ে হাসিবের চাচা চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দূর হয়ে যা শয়তান। এইভাবে আল্লাহর কালাম উচ্চারণ করতে করতে হাসিবের চাচা এগিয়ে আসে। তখনই চোখের সামনে সেই অশরীরীগুলা কেমন বিরক্ত হয়ে যায়। রাস্তার ঠিক মাঝখানে তারা হাসিবের দেহটাকে ছিঁড়ে খাচ্ছিল। হাসিবের চাচার মুখে আল্লাহর কালাম শুনে তারা বিদ্যুতে এক চিৎকার দেয়। এটি সেই চিৎকার যা তারা কিছুক্ষণ আগে শুনেছিল, অর্থাৎ গরুর গায়ের উপর অ্যাম্বুলেন্স তোলার পর যে ভয়ঙ্কর চিৎকার শুনেছে, ঠিক সেই শব্দ। ড্রাইভার ভয়ে এবার নিজে জ্ঞান হারানোর উপক্রম। জীবনে সে অনেক অশরীরী দেখেছে, অ্যাম্বুলেন্স ড্রাইভিং বয়সে হাজার কিছুর অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এমন দৃশ্য, এমন পরিস্থিতি, এমন ভয় তিনি কখনোই পাননি। এদিকে অশরীরীগুলা চিৎকার দিতে দিতে হাসিবের লাশটাকে ধরে টানতে থাকে, নিয়ে যেতে থাকে রাস্তার বাম পাশে, অর্থাৎ বাম পাশে বিলের দিকে। এই সুযোগে হাসিবের চাচা দৌড়ে এসে ড্রাইভারকে ডাক দেয়, কিন্তু ড্রাইভার হয়ে আসে পুরো মূর্তি নেই। হাসিবের চাচা ড্রাইভারকে কয়েকবার ধাক্কা দিতেই ড্রাইভার হুঁশে আসে। এরপর দুজন মিলে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢোকে। হাসিবের চাচা জোরে জোরে দুয়াদুর পড়ে যাচ্ছে আর হাসিবের মা বাবাকে ধাক্কাচ্ছে। ড্রাইভারও হাসিবের মা বাবাকে তোলার জন্য ডেকে যাচ্ছে। কিছুক্ষণ ডাকাডাকি আর ধাক্কাধাক্কি করে সফল হয় তারা। উনারা উঠে ভয়ে চিৎকার শুরু করলেন। ড্রাইভার এইবার নিজের ফোন বের করে। এরপর লাইটের আলোতে আমাদের বলে, তাড়াতাড়ি চলুন, নয়তো আমাদের সবার প্রাণ যাবে। হাসিবের মা বাবা বুঝে যায় সব। উনারাও তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স থেকে নামে। হাসিবের চাচার মুখ থেকে আল্লাহর কালাম বন্ধ হচ্ছে না। তিনি জোরে জোরে সূরা পড়ছেন আর সবাইকে বের করছেন। রাস্তায় নেমে ড্রাইভার দেখিয়ে দেয় ডান পাশের বিল। বিলের মাঝে সরু একটা পথ আছে,
যা ওপারের গ্রামের দিকে গেছে। হাসিবের বাবা তার স্ত্রীকে ধরে সেই বিলের দিকে নেমে যায় আর ছুটতে লাগলেন ওপারের দিকে। হাসিবের চাচাও দৌড় লাগান। যেহেতু ড্রাইভারের হাতে ফোন, তাই সে সবার পিছনে রয়ে গেল, কারণ বিলেও প্রচুর অন্ধকার। আলোর অপশন শুধু এই একটা ফোন। যদি এখান থেকে সব শেষ হয়ে যেত তবে হয়তো ভালো হতো, কিন্তু না, এখানে সব শেষ হয়নি। আক্রমণ তো তাদের উপর মাত্র শুরু হলো। বিলের সরু পথে কিছু দূর আসার পরপরই পেছনে আবার সেই বিদ্যুতের শব্দ শোনা যায়। ড্রাইভার এক নজরে পেছনে তাকিয়ে দেখে অ্যাম্বুলেন্সের ঠিক সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। না, সাধারণ মানুষের মতো ছোট নয়, কিছুক্ষণ আগে যাদের দেখেছিল তাদের চেয়ে 10 গুণ বড়, অর্থাৎ পুরো 20 তলা বিল্ডিং এর সমান লম্বা একজন মানুষ। মাথা যেন আকাশে ছুঁয়ে গেছে। ড্রাইভার এমন দৃশ্য দেখে নিজেকে পারেনি কন্ট্রোল করতে। ব্যালেন্স হারিয়ে ধপাস করে বিলের মধ্যে পড়ে যায়। ফোন যেহেতু ড্রাইভারের হাতে ছিল, তাই বাকিরাও পথভ্রষ্ট হয়ে গেল। দৌড়ের মাঝে আচমকা আলোর অভাবে সবাই নিচে পড়ে গেল। ড্রাইভার তাড়াহুড়া করে নিজের ফোন খুঁজতে যাচ্ছিল, তখনই ধান গাছের ভিতর থেকে কিছু হাত ড্রাইভারকে আক্রমণ করতে লাগলো। ড্রাইভারের পিঠে আঁচড় কাটতে শুরু করলো। ওদের বড় বড় নখ ড্রাইভারের পিঠের চামড়া ছিঁড়ে দিচ্ছে। ড্রাইভার যন্ত্রণায় জোরে চিৎকার দিয়ে বলে, আল্লাহ রে, রক্ষা করো আল্লাহ। ড্রাইভারের মুখে আল্লাহর নাম শুনতেই হুট করে হাতগুলা ধান গাছের ভিতরে চলে যায়। ড্রাইভারের মনে হচ্ছিল তার গায়ে অসংখ্য পেরেক মারা হয়েছে, তবুও যান বাঁচানোর জন্য তিনি ফোনটা খুঁজে বের করে মুখে আল্লাহর নাম নিয়ে উঠে দেখে অন্ধকারে হাসিবের মা বাবা আর চাচা দৌড়াচ্ছে। অনেক দূরে চলে গেছে তারা। ড্রাইভার আর তাকায়নি পেছনে। আল্লাহর নাম নিয়ে গায়ে যত শক্তি আছে সব শক্তিতে দৌড় দেয়। বিলটা যেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। রাস্তা থেকে মনে হচ্ছিল 5 মিনিটে ওপারে চলে যেতে পারবে, কিন্তু এখনও ড্রাইভারের মনে হচ্ছে আরো 5 মিনিট দৌড়াতে হবে। ড্রাইভার অনেক কষ্টে দৌড়ে অবশেষে হাসিবের চাচার পেছনে আসে। তখনই ড্রাইভারকে পেছন থেকে হাসিবের চাচা ডেকে বলে, ভাই, আমাদের যেন দাঁড়াও। ড্রাইভার পেছনে হাসিবের চাচার ডাক শুনে থমকে দাঁড়ায়। হাসিবের চাচা পেছনে হলে সে কার সাথে দৌড়াচ্ছে? ড্রাইভার এক নজর পেছনে তাকিয়ে দেখে হাসিবের পরিবার দৌড়ে আসতেছে। এরপর আবার ড্রাইভার সামনে তাকায়, কেউ নেই। সামনের পুরো বিল খালি। ড্রাইভার ভয়ে জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করে। উনার চোখ দিয়ে পানি ছুটতে লাগলো। ততক্ষণে হাসিবের পরিবার চলে আসে। ড্রাইভার তাদেরকে নিয়ে দৌড় লাগায় সামনের গ্রামে। এখানে সব শেষ হয়ে যেতে পারত, কিন্তু শেষ এখনো হয়নি। দৌড়াতে দৌড়াতে তারা যখন বিলের অর্ধেক চলে আসে, তখনই হাসিবের চাচা জোরে চিৎকার দিয়ে ওঠে, যেন কঠিন আঘাত পেয়েছে উনি। ড্রাইভার ব্যাপারটা বুঝে ওঠার আগেই ড্রাইভারের পিছিয়ে কেউ সজোরে চড় মেরে দেয়। এত জোরে থাপ্পড় মেরেছে যা একজন সাধারণ মানুষের পক্ষে সহ্য করা যন্ত্রণাদায়ক। ততক্ষণে ড্রাইভার এটিও বুঝে যায় হাসিবের চাচা কেন চিৎকার দিয়ে উঠেছিল। কোনো বুদ্ধি নেই, কোনো উপায়ও নেই। সেই থাপ্পড়ের যন্ত্রণা নিয়ে প্রাণ বাঁচাতে দৌড় থামায়নি কেউ। কিছুক্ষণ পর পর কেউ থাপ্পড় দিচ্ছে। সবার মুখ থেকে এক এক চিৎকার বের হচ্ছে, যা উপলব্ধি করতে গেলে যে কেউ কেটে দিবে। 14 মিনিট পর বহু কষ্টে সবাই বিলের এবারে আসে। বিল থেকে রাস্তায় উঠে দেখতে পাই সামনে একটা বাড়ির গেট, অর্থাৎ সেই হিন্দু বাড়ি। হাসিবের চাচা, বাঁচান, কে আছেন বাঁচান বলে সে গেটের দিকে দৌড় লাগাই। হাসিবের চাচার সাথে বাকিরাও ছুটতে লাগলো। ওনাদের চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা ঘর থেকে লাইট নিয়ে বের হয়। সবাই উঠোনে একত্রিত হতে হতে হাসিবের ফ্যামিলি আর ড্রাইভার বাড়ির গেটে প্রবেশ করলেন। হিন্দু বাড়ির লোকেরা দৌড়ে এসে ওনাদের ধরে। সবাই দেখে 4 জনই রক্তাক্ত এবং প্রচুর হাঁপাচ্ছে। গায়ে নখের আঁচড়ে মুরব্বীর পাঞ্জাবি আর ড্রাইভারের শার্ট অনেকটা ছেঁড়া। কারো বুঝতে বাকি রয়নি এদের কারা আক্রমণ করেছে। হিন্দু বাড়ির লোকেরা তৎক্ষণাৎ পার্শ্ববর্তী এক ডাক্তারকে কল দেয় আর উনাদের ধরে ঘরে নিয়ে যান। পরের দিন সকাল 7:11 আলতাপনগর গ্রামের ছোট্ট একটা বস্তি। সেই বস্তির মধ্যে ভাঙা টিন আর প্লাস্টিক দিয়ে বানানো একটা ছোট ঘর। ঘরটার ভিতরে শুয়ে আছে রিয়াজ। কিছুক্ষণ কর্মর দিয়ে রিয়াজ ঘুম থেকে ওঠে। এরপর বিছানায় বসে বালিশের চিপা থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালাই। তখনই রিয়াজের ভাবি এসে বলল, মরবি, এই সিগারেট তোরে আর তোর ভাইরে কবরে লিয়া যাইব। কত খাইতে পারোস? দাঁত বেরাস না কইরা সিগারেট ধরাই দিছত। ভাবের কথা শুনে রিয়াজ গলা বেঁকিয়ে বলে, বন্ধ করো তোমার এই গাইয়া ভাষা। ভাইয়া দুনিয়াতে আর মেয়ে পাইনি, কাকে ধরে আনলো? ঠিক মতো শুদ্ধ ভাষাও জানে না। রিয়াজের কথা শুনে ভাবি রেগে বলল, কি? আমি শুদ্ধ ভাষা জানি না? না, আজকা তোর ভাই বাসায় আহুক, বিচার যদি না দিছি তখন আমারে কইস। ভাবের কথা শুনে রিয়াজ জিব্বা বের করে ফেঞ্চি মেরে আবার সিগারেটে টান দেয়। তখনই রিয়াজের নাম্বারে কল আসে একটা। রিয়াজ বিছানা থেকে ফোন তুলে দেখে তার ভাইয়ের ফোন। লাউড স্পিকারে ফোনটা রিসিভ করে রিয়াজ উচ্চস্বরে বলে, ভাইয়া কোথায় মরে আছেন আপনি বলেন তো? ভাবি আমাকে সারাদিন বকাঝোকা করে শুধু,
তাড়াতাড়ি বাসে আসেন। রিয়াজের কথা শুনে ফোনের ওপাশ থেকে একজন মহিলা বলে, আপনার ভাই গতকাল অ্যাক্সিডেন্ট করেছে, এখন পঞ্চগড় হাসপাতালে ভর্তি। সারা শরীর এনার ক্ষত বিক্ষত, পঙ্গু হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি আসুন। কথাটা শুনে রিয়াজের হুশ উঠে যায়। লাউড স্পিকারে থাকায় রিয়াজের ভাবিও কথাটা শুনে ফেলে। আর কি, শুরু হয় কান্নাকাটি। কি ভাবছেন শেষ? না না, ঘটনা মাত্র শুরু। আপনারা এতক্ষণ শুনছিলেন অ্যাম্বুলেন্সের রহস্য গল্পের প্রথম পর্ব। তো আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে? পর্বের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলেই কন্টিনিউ করব।